কিভাবে গড়ে উঠল শিলিগুড়ি? উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ি আদিকালে কেমন ছিল, এর প্রাচীন ইতিহাসই বাকি রয়েছে। এতদিন ধরে বসবাস করে আসা প্রিয় শহর শিলিগুড়ি নিয়ে নানা রকম প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খায়, তবে উত্তর অনেকেরই অজানা। আজকের এই ভিডিওটিতে জানাবো প্রাচীনকাল থেকে কি করে গড়ে উঠল বর্তমানের তিলোত্তমা শিলিগুড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রাচীনকালের বাংলা প্রায় 16টি জনপদ নিয়ে গড়ে উঠেছিল। এই জনপদগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হল পুন্ড্র। বিহারের পূর্ণিয়া উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল পুন্ড্র রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। জনপদগুলোর সীমানা বিভিন্ন সময়ে হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। বাংলা ইতিহাসে বেশিরভাগ সময়ই ছোট ছোট স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল, শুধুমাত্র কয়েকবার সম্পূর্ণরূপে একত্রিত হয়েছিল। প্রাচীন পুন্ড্র রাজ্যে আরেকটি জনপদের হদিশ পাওয়া যায়, এর নাম হল বরেন্দ্র। এই জনপদের সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা আর উত্তরে কোচবিহার, দার্জিলিং এবং তরাইয়ের মধ্যবর্তী এলাকায়। উত্তরবঙ্গের প্রাচীন জনপদ বরেন্দ্রভূমি। প্রাচীন ভারতের আরেকটি জনপদ মগধ। এই রাজ্য থেকে নন্দ বংশ ক্ষমতাচ্যুত হওয়ার পর 321 খ্রিস্টপূর্বাব্দে উত্তরবঙ্গ সহ বাংলার বিস্তীর্ণ এলাকা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপর গুপ্ত, তারপর গৌড়ের অধীনে আসে। গৌড় বাঙালি দ্বারা প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন রাজ্য। 756 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নির্বাচিত রাজা হন প্রথম গোপাল এবং প্রতিষ্ঠিত হয় পাল বংশের। পাল বংশ ইতিহাসে বাঙালিদের সর্ববৃহৎ পাল সাম্রাজ্য বিস্তার করে। এই সাম্রাজ্য উত্তর ও উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং নেপালের ভূখণ্ডে প্রসারিত হয়। পালবংশ 1150 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 400 বছর তাদের রাজত্ব কায়েম রেখেছিলেন। উত্তরবঙ্গ তথা শিলিগুড়িবাসীর গর্বের বিষয় হল পাল সাম্রাজ্যের বঙ্গসন্তানরা উত্তরবঙ্গের মাটিতেই জন্ম নিয়েছিলেন। পাল রাজাদের পিতৃভূমি ছিল এই উত্তরবঙ্গ, তাই এই অঞ্চলের নামকরণ করেছিলেন বারিন্দ্রী। ইতিহাসবিদের মতে এই বারিন্দ্রী থেকে বরেন্দ্র শব্দটি এসেছে। 1203 খ্রিস্টাব্দে দিল্লি আফগান তুর্কি সেনাপতি মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সেন বংশের অস্থায়ী রাজধানী নদিয়া দখলের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং গৌড়ে রাজধানী স্থাপন করেন। 1260 খ্রিস্টাব্দ নাগাদ কামরূপ রাজ সন্ধ্যারায় বিদেশী আক্রমণ থেকে রাজ্যকে রক্ষার রণকৌশল হিসেবে রাজধানী কামরূপ থেকে কামতানগরে নিয়ে আসেন এবং ছেলে মহারাজ সিন্ধুকে সিংহাসনে বসান। এরপর থেকেই উত্তরবঙ্গে সূত্রপাত হয় কামরূপী শাসনের বদলে কামতাপুরী শাসনের। 1498 খ্রিস্টাব্দে স্বাধীন কামতাপুর রাজ্য থেকে সেন বা খেন বংশীয় রাজা নীলাম্বরকে উচ্ছেদ করে পুত্র দানিয়েলকে শাসনকর্তা নিযুক্ত করেন বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ। পরবর্তীতে এক খণ্ডযুদ্ধে দানিয়েল নিহত হওয়ার পর কামতারাজ্যের শাসন ক্ষমতা আসে 12 ভূঁইয়াদের দখলে। 1515 খ্রিস্টাব্দে রাজা বিশ্বসিংহ এই অঞ্চল দখল নিয়ে কোচ রাজবংশের সূচনা করেন। 1526 খ্রিস্টাব্দে রাজা বিশ্বসিংহ তার ভাই শিষ্য সিংহকে শিলিগুড়ির কাছে বৈকুণ্ঠপুর পরগনার অঞ্চল শাসনের অধিকার দেন। বৈকুণ্ঠপুরের রাজাদের পদবি ছিল রায়কত। কোন ইতিহাসবিদের মতে বৈকুণ্ঠপুরের প্রথম রাজধানী ছিল সুবর্ণপুর। শিলিগুড়ির পাশেই শালুগারার কাছে নদীর ধারে জঙ্গলের মধ্যে কোথাও ছিল সুবর্ণপুর, তবে এ নিয়ে মতো পার্থক্য রয়েছে। যাই হোক, পরবর্তীকালে রায়কত রাজা ধর্মদেব বৈকুণ্ঠপুর থেকে রাজবাড়ি জলপাইগুড়িতে স্থানান্তরিত করেন। 1626 খ্রিস্টাব্দের পর কোচবিহার রাজের অধীনস্থ বৈকুণ্ঠপুরের রায়কতগণ স্বাধীনতা ঘোষণা করেন। 76 মন্বন্তরের পর সন্ন্যাসী এবং ফকিরদের সশস্ত্র আক্রমণ এবং বিদ্রোহে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর এবং রংপুরের বিস্তীর্ণ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়। বিভিন্ন জায়গায় দেখা দেয় খণ্ডযুদ্ধ। কথিত আছে বৈকুণ্ঠপুরের রাজপরিবার সন্ন্যাসীদের সাহায্য এবং আশ্রয় দিয়েছিলেন। 1773 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন স্টুয়ার্টের নেতৃত্বে ব্রিটিশ কোম্পানির চুক্তিবদ্ধ কোচবিহারে শান্তি ফিরিয়ে আনতে এবং রাজস্ব আদায়ে বিপদের আঁচ বুঝে বৈকুণ্ঠপুর আক্রমণ করেন এবং দখলে নেন। এরপরই বৈকুণ্ঠপুর রাজ্য সাধারণ জমিদারিতে পরিণত হয়। এদিকে শিলিগুড়ি অঞ্চল কৃষিকাজে উপযুক্ত হওয়ায় সিকিম দখল করে নেয়। 1780 খ্রিস্টাব্দের পর নেপাল সিকিমের হাত থেকে অঞ্চলটি তাদের দখলে নেন। 1815 সালে ইংরেজদের হাতে নেপালের পরাজয়ের পর সগৌলির চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির পরে নেপাল মেচি নদী থেকে তিস্তা পর্যন্ত সমস্ত অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্পণ করে। সৌন্দর্যের মহিমায় দার্জিলিং অংশটি মনে ধরে ব্রিটিশদের। দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য মধ্য ভারত থেকে নিয়ে আসা আদিবাসী এবং লেকচারের কাজে লাগিয়ে
জঙ্গল ও পাহাড় কেটে তৈরি করা হয় পাংখাবাড়ি রোড। এই রোডের নাম দেওয়া হয় মিলিটারি রোড। তবে যানবাহন চলাচলের জন্য রাস্তাটি ছিল অযোগ্য। পালকি, গাধা বা খচ্চরের পিঠে চেপে যেতে হতো দার্জিলিংয়ে। শুনতে অবাক লাগবে, সে সময় হিমালয়ান জার্নালসের লেখক উদ্ভিদবিদ জোসেফ ডাল্টন হুকারের কলকাতা থেকে মিলিটারি রোড ধরে দার্জিলিং পৌঁছতে খরচ হয়েছিল 248 টাকা। 1849 সালে হুকার ও ব্রিটিশ কোম্পানির আরেক আধিকারিককে গ্রেপ্তার করেন সিকিম রাজ। এরপরই ফাটল ধরে ব্রিটিশ সিকিম সম্পর্কে। অবশেষে কোম্পানি সেনা পাঠিয়ে তাদের উদ্ধার করেন এবং 640 বর্গমাইল এলাকা নিজেদের অধিকারে নেয়। সিকিমের হাতছাড়া হয় দার্জিলিং। দার্জিলিং যাওয়ার পথে ফাঁসি দেওয়া সংলগ্ন শিলিগুড়ির এই অঞ্চলটি সংস্কারের উদ্যোগ নেন ব্রিটিশরা। আগুন দিয়ে পোড়ানো হয় বহু এলাকার ঘাস ও আগাছা। সে সময় শিলিগুড়ি ছিল জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর পরগনার জনমানবহীন এক মৌজা মাত্র। আশেপাশের অঞ্চলে কিছু রাজবংশী, মুসলমান, মেচ, রাভা, কোচ জনজাতির বসতি ছিল। তবে হুকারের এক বর্ণনায় বাঙালির উল্লেখও পাওয়া যায়। 19 শতাব্দী পর্যন্ত শিলিগুড়ির অঞ্চলটি ছিল ঘন দোলকা বনে ঢাকা। অবাধে ঘুরে বেড়াত চিতা, হাতিসহ নানা রকম বন্যপ্রাণী। শিলিগুড়ির আগের নাম ছিল শিলচাগুড়ি। তবে হুকারের হিমালয়ান জার্নালে শিলগড়ি কথাটিও রয়েছে। ইংরেজদের কাছে এই জায়গাটি ছিল খুবই অস্বাস্থ্যকর, ম্যালেরিয়া বা কালাজ্বরের ঘাঁটি। 1861 সালে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিং দার্জিলিং থেকে ফেরার পর ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং দ্রুত তাকে কলকাতায় নিয়ে যাওয়া হলেও রাজভবনে তার মৃত্যু হয়। সেকালে ফাঁসি দেওয়ার বন্দরগছ এলাকায় মহানন্দা নদীর ওপর এক বন্দর গড়ে উঠেছিল। এই বন্দরের মাধ্যমে মালদা, বাংলার অন্যান্য অঞ্চল ও বিহারের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাত ভুটান ও সিকিমের ভূমিপুত্ররা। বলা হয়, সিকিম রাজার আমলে রাজবন্দী বা ভয়ানক অপরাধীদের গরুর গাড়ি করে নিয়ে আসা হতো ফাঁসি দেওয়ার দক্ষিণ দিকের জঙ্গলে। সেখানকার বটগাছ এবং কাঁঠাল গাছে এইসব অপরাধীদের ঝোলানো হতো ফাঁসিতে। এই কারণেই নাকি জায়গাটির নাম হয় ফাঁসি দেওয়া। 1864 সালে তরাই মহকুমার সদর দপ্তর হিসাবে ফাঁসি দেওয়ার নাম ঘোষণা হয়। গড়ে ওঠে কাছারি আদালত সবই। হাঁসখাওয়ায় ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের হেডকোয়ার্টার। দার্জিলিংয়ের পর জেলায় একমাত্র বড় শহর বলতে বোঝাত ফাঁসি দেওয়াকেই। দার্জিলিংয়ে যাতায়াতের সুবিধা এবং চা রপ্তানির প্রয়োজনে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত তৈরি হয় হিলকার্ট রোড। এরপর শিলিগুড়ির মহানন্দা নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে যুক্ত করা হয় গ্যাঞ্জেস রোডের সঙ্গে। গ্যাঞ্জেস রোড কিন্তু ইংরেজরা তৈরি করেনি, তৈরি করেছিল বর্ধমানের রাজারা। তারা এই রোড দিয়ে দার্জিলিংয়ে যাতায়াত করতেন। তাই এই রোডের নাম হয় বর্ধমান রোড। সে সময় রাস্তাটি ছিল কাঁচা এবং পাথুরে, যানবাহন বলতে গরুর গাড়ি। বর্তমানে হাওড়া পেট্রোল পাম্প যেখানে রয়েছে সেখানে ছিল মেসার্স বার্ড কোম্পানির গরুর গাড়ির স্ট্যান্ড। 15 থেকে 20টি গরুর গাড়ি একসঙ্গে সশস্ত্র রক্ষী সঙ্গে নিয়ে রওনা হতো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাশেই ছিল হাতিশালা, শালকাঠের খুঁটিতে বাঁধা থাকত হাতি। 1850 সালের পর ব্রিটিশরা রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিল। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় চালু হয় জোত প্রথা। জোত প্রথার মাধ্যমে এলাকার জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয়। জোতদাররা কৃষকদের দিয়ে চাষ করিয়ে অর্ধেক ফসল ঘরে নিত। সাধারণত জোতগুলির নাম হতো জোতদারের নামানুসারে। যেমন দেশবন্ধুপাড়া ছিল রাজ রাজেশ্বরী জোত, কলেজপাড়া কালীপ্রসন্ন জোত, হাকিমপাড়া গজেন সিং জোত, ডাবগ্রাম ছিল চিকা সিং জোত, মিলনপল্লী ছিল কালী সিং জোত ইত্যাদি। শিলিগুড়ির আশেপাশে এখনও কিছু জোতের নাম রয়ে গেছে, যেমন পতিরাম জোত, দুলাল জোত ইত্যাদি। কলকাতা দার্জিলিং যোগাযোগের সময় কমিয়ে আনার জন্য 1878 সালে তৈরি হয় শিলিগুড়ি রেল স্টেশন। প্রথম যাত্রাপথ ছিল কলকাতা থেকে পদ্মা নদীর দক্ষিণে বাংলাদেশের দামুকদিয়া ঘাট পর্যন্ত বড়গেজ। এরপর ফেরিতে নদী পার করে উত্তরে সাঁড়া ঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত মিটারগেজ। অন্যদিকে মহানন্দা নদীর উপর বাঁশের সাঁকো পরিবর্তন করে কাঠের পাটাতনের ওপর লোহার ফ্রেম জুড়ে তৈরি হয় ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে আঁকা বাঁকা হিলকার্ট রোড ধরে 1881 সালে দার্জিলিংয়ে পৌঁছে যায় ট্রয় ট্রেন। বলা যায়, রেল স্টেশন তৈরি হওয়ার পরই জন্ম হয় শিলিগুড়ির। 1881 সালের আদমশুমারিতে দার্জিলিং তরাইয়ের জনসংখ্যায় শিলিগুড়ির কোনো উল্লেখই নেই। এবছরই তরাই মহকুমার সদর দপ্তর ফাঁসি দেওয়া থেকে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় শিলিগুড়িতে। শিলিগুড়ি রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠে স্টেশন বিল্ডিং, গুদাম ঘর, স্বাস্থ্য বিভাগ, পাওয়ার হাউস, রেল কোয়ার্টার ইত্যাদি।
জনশূন্য এলাকায় শুরু হয় জনপদের আনাগোনা। 1891 সালে কার্শিয়াংকে সদর দপ্তর করে তার অধীনে তরাই মহকুমাকে আনা হয়। স্থানীয় কিছু এলাকায় গড়ে ওঠে বসতবাড়ি। মহানন্দার দক্ষিণে হিলকার্ট রোডের ধার ঘেঁষে গড়ে ওঠে কিছু বসতি ও ব্যবসার জায়গা। রেল কর্তৃপক্ষ শিলিগুড়ি স্টেশন লাগোয়া বেশ কিছুটা জায়গা বাণিজ্য ব্যবস্থা নির্মাণের জন্য দিলে সেই অঞ্চলে গড়ে ওঠে শিলিগুড়ির হাট ও মহাবীর স্থানের বাণিজ্য কেন্দ্র। 1901 সালের জনগণনায় শিলিগুড়ির জনসংখ্যা ছিল মাত্র 748 জন। ব্রিটিশরা এই জনপদকে উপযুক্ত করে গড়ে তুলেছিলেন যাতে দার্জিলিং যাবার পথে এখানে বিনোদন বা অন্য কাজে বিশ্রাম নেওয়া যায়। 1903 সালে তৈরি হয় শিলিগুড়ি থানা। 1907 সালে তৈরি হয় প্রথম ডাকঘর। এবছরই 25শে মে শিলিগুড়ি আলাদা মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। ধীরে ধীরে গড়ে ওঠে স্কুল, কলেজ ইত্যাদি। আগে উন্নত চিকিৎসা বা কোনো শৌখিন জিনিস কিনতে হলেও যেতে হতো জলপাইগুড়ি শহরে। 1915 সালে পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজ তৈরি হওয়ার পর কলকাতা শিলিগুড়ি রুট ব্রডগেজে রূপান্তরিত হয়। যাত্রা শুরু হয় দার্জিলিং মেল এবং নর্থ বেঙ্গল এক্সপ্রেসের। এই ট্রেন শিলিগুড়ি টাউন স্টেশন থেকে জলপাইগুড়ি, হলদিবাড়ি, সান্তাহার, রানাঘাট হয়ে পৌঁছত কলকাতায়। ব্রিটিশরা শিলিগুড়ি থেকে দুটি শাখা লাইন তৈরি করেছিল, একটি বিহারের কিষানগঞ্জ পর্যন্ত, আরেকটি কালিম্পংয়ের গেইলখোলা পর্যন্ত। এই রুটটির নাম ছিল তিস্তা ভ্যালি লাইন। বর্তমানে হাসমিচক বা ভেনাস মোড় যেখানে, সেখানে ছিল রোড স্টেশন। 1950 সালে তিস্তার ভয়ঙ্কর বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় রেল লাইনটি। নতুন করে আর গড়ে তোলা হয়নি। 1925 সালে প্রথম বাস পরিষেবা চালু হয় শিলিগুড়িতে। 1930 সালে সেভকের তিস্তা নদীর ওপরে নির্মিত হয় করোনেশন ব্রিজ। পরের বছরই শিলিগুড়ি প্রথম শহরের মর্যাদা লাভ করে। 1941 সালে 8টি ওয়ার্ড নিয়ে হিলকার্ট রোডের একটি ভাড়া বাড়িতে শিলিগুড়ি পুরসভার প্রথম কাজ শুরু হয়। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মানুষ চলে আসে শিলিগুড়িতে। ধীরে ধীরে পাল্টাতে থাকে চিত্র। শিলিগুড়ি হয়ে ওঠে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ করিডর, যা পরবর্তীতে চিকেন নেকের তকমা পায়। শিলিগুড়ি 4টি আন্তর্জাতিক সীমানায় গড়ে ওঠায় স্বাভাবিকভাবেই বাণিজ্য নগরীতে পরিণত হয়েছে। কলকাতা ও আসানসোলের পর তৃতীয় বৃহত্তম মহানগর শিলিগুড়ি। 2011 সালে শিলিগুড়ির জনসংখ্যা ছিল 7 লক্ষ, বর্তমানে সেই সংখ্যা 12 লক্ষের কাছাকাছি। জলাভূমি ভরাট হল, জঙ্গল, মশা, ম্যালেরিয়া কোথায় চলে গেল তার ঠিক নেই। সেকালের নাম গোত্রহীন এক গণ্ডগ্রাম আজ ঝাঁ চকচকে কংক্রিটের তিলোত্তমা শিলিগুড়ি। শিলিগুড়ি শহরের ইতিহাস সরকারিভাবে কোথাও নথিভুক্ত হয়নি, তবে উত্তরবঙ্গ ও শিলিগুড়ির ওপর লেখা কিছু বই এবং ব্রিটিশদের কিছু নথি থেকে অতীতের শিলিগুড়ির এই চিত্রই ধরা পড়েছে। পরিশেষে বলতে হয়, শিলিগুড়ির জীবন্ত ইতিহাসের একমাত্র সাক্ষী বহন করছে শিলিগুড়ি টাউন স্টেশন। এই স্টেশনকে বাদ দিয়ে শিলিগুড়িকে ভাবা কখনোই সম্ভব নয়। স্টেশনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আজকের শিলিগুড়ি। ভারতের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করা প্রায় সকল স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের পদধূলি পড়েছে এই স্টেশনে। স্টেশনটি হেরিটেজ তকমা পেলেও পড়ে রয়েছে ভগ্ন দশায়, অবহেলায়। সরকার আসে, সরকার যায়, সংস্কারের উদ্যোগ নেই কারোর। সময়ের বাধ্যবাধকতায় খুবই সংক্ষেপে যথাসাধ্যভাবে ভিডিওটি উপস্থাপন করেছি আমরা। এই কাজে ছোটখাটো ভুল ত্রুটি হলেও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অথবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শিলিগুড়ির আরও তথ্য নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।